আপনি কি জানেন ওয়ার্ল্ডের অনেক ব্র্যান্ড যেমন নাইকি, জারা, ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতি মাসে কোটি টাকারও বেশি রেভিনিউ জেনারেট করছে। এমনকি এখনকার সময় যে সমস্ত ডিটুসি বা ডিরেক্ট টু কাস্টমার ব্র্যান্ড রয়েছে যেমন স্নেচ, রেয়ার র্যাবিট, এই সমস্ত কোম্পানিগুলোও সাধারণত ফেসবুক ব্যবহার করে প্রায় 5 গুণেরও বেশি গ্রো করে যাচ্ছে। আপনি যদি ক্লথিং ব্র্যান্ডের ওনার হয়ে থাকেন কিংবা ক্লথিং ব্র্যান্ড নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন কিংবা আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে ক্লথিং ব্র্যান্ডের হয়ে কাজ করছেন, তবে আজকের এই টিউটোরিয়াল আপনার জন্য। আজকের এই টিউটোরিয়ালে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ফেসবুক এর কোন কোন স্ট্র্যাটেজিগুলো সাধারণত ব্যবহার করে ক্লথিং ব্র্যান্ডগুলোর জন্য সবথেকে ভালো অপটিমাইজ ক্যাম্পেইন এবং ম্যাক্সিমাম আরওআই জেনারেট করা যায়। চলেন শুরু করা যাক। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সেট ক্লিয়ার অ্যাডভার্টাইজিং গোল। সাধারণত এইটার মধ্যে আপনি যখন একটা ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছেন বা ক্যাম্পেইন তৈরি করবেন, সেখানে অবশ্যই আপনি সিদ্ধান্ত নিতে হবে আগে যে আপনি কী ধরনের ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছেন বা কী ধরনের ক্যাম্পেইন আপনি তৈরি করবেন। সাধারণত আপনি আপনার ব্র্যান্ডের ধরন অনুযায়ী অনেক ধরনের অবজেক্টিভ সিলেক্ট করতে পারেন। সুতরাং আপনার কি দরকার, কোন টাইপসের কনভারসেশন দরকার, কি টাইপের গোল আপনি আসলে অ্যাচিভ করতে চাচ্ছেন, সেটা আগেই ক্ল্যারিফাই করে নিতে হবে। সাধারণত যদি আপনার বিজনেস একদমই নতুন থাকে বা নতুন হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে কাস্টমার এঙ্গেজমেন্ট। আর কাস্টমার এঙ্গেজমেন্টের জন্য সবথেকে বেশি হেল্পফুল হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভ, যেটার মাধ্যমে আপনি খুব ম্যাক্সিমাম বা মাস পিপলের কাছে আপনি আপনার কন্টেন্ট বা প্রোডাক্টকে পৌঁছাতে পারেন। আপনার ইন্টেনশন যদি হয় যে আপনার ওয়েবসাইট থেকে কাস্টমাররা এসে প্রোডাক্ট পারচেস করবে, সেক্ষেত্রে আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ হতে পারে ট্রাফিক। সেক্ষেত্রে ফেসবুক যেটা করবে তা হচ্ছে আপনার অডিয়েন্সগুলোকে ফেসবুক থেকে ড্রাইভ করে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে এবং কাস্টমাররা আপনার ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্টটাকে পারচেস করবে। আপনি যদি ডিরেক্ট সেল চান, সেক্ষেত্রে কনভার্সন আপনি নিতে পারেন। ট্রাফিকের মাধ্যমে ডিরেক্ট কনভার্সন নেওয়া যায়, ব্যাপারটা যেমন ওকে। পাশাপাশি কনভার্সন বা ডিরেক্ট সেল থেকে হচ্ছে কনভার্সন ক্রিয়েট করা যায়। লাইক আপনার যদি ওয়েবসাইট না থাকে, সেক্ষেত্রেও আপনি চাইলে এই কনভার্সন বা সেলস অবজেক্টিভের মাধ্যমে ডিরেক্টলি আপনি ওই সমস্ত পিপলের সাথে আপনার প্রোডাক্টকে এনকারেজ করতে পারবেন যারা কিনা রেগুলারলি প্রোডাক্ট পারচেস করে। এছাড়া রিটার্গেটিংয়ের মাধ্যমেও আপনি আপনার একটা গোল ক্ল্যারিফাই করতে পারেন। আপনি যদি ইন্টেনশন এভাবে নিয়ে থাকেন যে আপনার ওয়েবসাইটে যে সমস্ত কাস্টমার ভিজিট করেছে কিন্তু তারা কোনো ধরনের পারচেস করে নাই, আপনি চাচ্ছেন তাদেরকে আবার হচ্ছে আপনার প্রোডাক্টটাকে দেখাইতে এবং সেখান থেকে তাদেরকে যেন একটা বেটার একটা সেল নিয়ে আসা যায়, সেই ক্ষেত্রে আপনি রিটার্গেটিং অ্যাডটাকে হচ্ছে ধরতে পারেন। এই হচ্ছে আমাদের সাধারণত বেসিক একটা গোল, যে আমি কি টাইপের অবজেক্টিভ সিলেক্ট করব এবং আমি এই অবজেক্টিভের মাধ্যমে কি টাইপসের গোল অ্যাচিভ করব। অ্যাডভার্টাইজিংয়ের গোল একবার সেট করা হয়ে গেলে তারপর আমাদেরকে যেটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কাস্টমারের বা অডিয়েন্স নিয়ে কথা বলা, আমাদের অডিয়েন্সগুলোকে বোঝা এবং আমাদের টার্গেটেড অডিয়েন্সগুলো নিয়ে কাজ করা। সো একটা কাস্টমার ক্ষেত্রে, টার্গেটেড অডিয়েন্সের ক্ষেত্রে আমরা যে সমস্ত জিনিসগুলো বুঝি, যেহেতু এই টোটাল ভিডিওটা ক্লথিং ব্র্যান্ড রিলেটেড, সুতরাং আপনাকে ওই ধরনের কাস্টমারই সিলেক্ট করতে হবে যারা কিনা ক্লথিং ব্র্যান্ডের সাথে রিলেটেড। যেমন যে সমস্ত কাস্টমাররা ফ্যাশন এনথুসিয়াস্ট, লাইক হচ্ছে বিভিন্ন ক্লথিং ব্র্যান্ডগুলোকে ফলো করতে পারে, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের ফলো করতে পারে। তো যে সমস্ত অডিয়েন্স সাধারণত বিভিন্ন ক্লথিং ব্র্যান্ডগুলোকে ফলো করে বা বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের ফলো করে, সো তাদেরকে আপনি টার্গেট করতে পারেন আপনার কাস্টমার হিসাবে। এর পাশাপাশি আপনি অনলাইন শপার যারা, তারা রেগুলার অনলাইন থেকে পারচেস করে থাকে, সো তারা আপনার অডিয়েন্স হতে পারে বা হবে। লুকালাইক অডিয়েন্স, লাইক যে সমস্ত কাস্টমাররা অলরেডি আপনার পেজের সাথে কানেক্টেড এবং আপনার সবথেকে বেটার কাস্টমার, তাদের ব্যবহারের মতো বা বিহেভিয়ারের মতো যে সমস্ত কাস্টমাররা আপনার প্রোডাক্ট এখনও জানে না বা চেনে না বা আপনার পেজ এখনও দেখে নেই, তাদেরকেও আপনি চাইলে লুকালাইক অডিয়েন্সের থ্রোতে টার্গেট করতে পারেন। রিটার্গেটিং অডিয়েন্স হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টকে আবার যে সমস্ত কাস্টমাররা আপনার ওয়েবসাইটে ভিজিট করেছিল কিন্তু কোনো ধরনের প্রোডাক্ট পারচেস করে নাই, তাদেরকে আবার টার্গেট করতে পারেন। এঙ্গেজ শপারের কাজ হচ্ছে যে সমস্ত অডিয়েন্সরা সাধারণত ফেসবুকে শপ নাও, অর্ডার নাও, বুক নাও, এই সমস্ত বাটনগুলোতে
এঙ্গেজ থাকে এবং সেখানে ক্লিক করার মাধ্যমে প্রোডাক্ট পারচেস করে থাকে। সো এই একটা ফ্যাশন ব্র্যান্ডের ক্ষেত্রে আপনারা এই ধরনের কয়েকটা টাইপসের অডিয়েন্স যখন একসাথে নিয়ে কাজ করবেন কম্বাইনলি, তখন ডেফিনেটলি একটা বেটার আউটপুট নিয়ে আসা পসিবল। এরপর যেটা রয়েছে আমাদের এখানে সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকের অ্যাডের একটা রাইট ফরম্যাটিং। লাইক আপনি একটা প্রপার অ্যাডের ফরম্যাট যদি সিলেক্ট করতে না পারেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার অ্যাডের যে ভিজিবিলিটি অথবা আপনার অ্যাডের যে প্রেজেন্টেশন বা প্রোডাক্টের যে প্রেজেন্টেশন, এইটা পারফেক্টলি রাইট ওয়েতে রাইটভাবে আপনার অডিয়েন্সের কাছে নাও পৌঁছাতে পারে। সেক্ষেত্রে ডেফিনেটলি একটা প্রপার রাইট অ্যাড ফরম্যাট সিলেক্ট করা দরকার। যেহেতু ফ্যাশনের ক্ষেত্রে অনেকগুলো মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, একই কালারের ডিফারেন্ট টাইপের সাইজ থাকতে পারে, অথবা একই প্রোডাক্টের ডিফারেন্ট কালার থাকতে পারে। সো ওই ক্ষেত্রে মাল্টিপল প্রোডাক্ট বা মাল্টিপল আউটফিটস আমাদেরকে শো করানো দরকার হতে পারে। সেই ক্ষেত্রে ক্লথিং ব্র্যান্ডের ক্ষেত্রে ক্যারোজাল অ্যাড বা ক্যারোজালের ধরনটা অনেক বেশি ইফেক্টিভ, যেটা আপনাকে হচ্ছে ভালো একটা এঙ্গেজমেন্ট তৈরি করে দেবে কাস্টমারদের সাথে। পাশাপাশি কালেকশন অ্যাড, যেটাকে আমরা ক্যাটালগ অ্যাড হিসেবেও জানি। সো আপনি যদি আপনার ফেসবুকে ক্যাটালগ তৈরি করে রাখেন এবং আপনার আপনার প্রোডাক্টগুলোকে যদি হচ্ছে আপনার এই ক্যাটালগে ইনপুট করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই এই ক্যাটালগের মাধ্যমে ভিডিও কিংবা হচ্ছে আপনার প্রোডাক্ট দুইটাকেই কম্বাইন করে আপনি চাইলে একই ক্যাটাগরিতে বা একই ক্যাটালগের আন্ডারে 30-40টার মতো প্রোডাক্ট একসাথে অ্যাট এ টাইম আপনি মোবাইল ইউজারদেরকে মোবাইল ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ফিচার ব্যবহার করে প্রোডাক্ট দেখাতে পারেন। এর ছাড়াও সাধারণত রিলস বা স্টোরির যে অ্যাডগুলো, সেগুলো আপনি আপনার হাই এঙ্গেজমেন্টের জন্য অনেক বেশি কাজ করে। সাধারণত একদম শর্ট যে সমস্ত রিভিউগুলো আপনি যদি পেয়ে থাকেন, বা একদম শর্ট টাইপের যে সমস্ত ভিডিওগুলো আপনি ক্রিয়েট করতে পারেন আপনার মডেল দিয়ে, বা আপনার নর্মালি যেভাবেই আপনারা সাধারণত কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, সো আই ক্যাচি এবং শর্ট লেন্থের ভিডিওগুলো সাধারণত এঙ্গেজমেন্ট অনেক বেশি দিয়ে থাকে। ডাইনামিক প্রোডাক্ট অ্যাডসের ক্ষেত্রেও আপনার একটা ভালো রেফারেন্স হতে পারে আপনার ভালো একটা প্রোডাক্টের সেল আনার জন্য। ডাইনামিক প্রোডাক্ট অ্যাড সাধারণত কি, ডাইনামিক প্রোডাক্ট অ্যাড হচ্ছে কাস্টমারের ব্রাউজিং হিস্ট্রি থেকেই হচ্ছে অটোমেটিক্যালি ফেসবুক তার যে সমস্ত প্রোডাক্টগুলোর উপর সে হচ্ছে রেগুলারলি ভিজিট করে বা যে সমস্ত প্রোডাক্টগুলো সে দেখে, ওইটার উপরে বেসড করে কাস্টমারদেরকে ট্র্যাক করে এবং সেখান থেকে হচ্ছে আপনার অডিয়েন্সগুলোকে পারফেক্টলি হচ্ছে নিয়ে আসে। সো ডাইনামিক অ্যাড প্রোডাক্টের ক্ষেত্রে এটাও একটা বেটার একটা অ্যাড ফরম্যাট ক্লথিং ব্র্যান্ডের জন্য। পাশাপাশি রিটার্গেটিং অ্যাড, যেটা দ্বারা আপনি আপনার এক্সিস্টিং কাস্টমারদেরকে আবার রিমাইন্ডার দিতে পারেন বা আবার হচ্ছে রিএঙ্গেজ করতে পারেন আপনার প্রোডাক্টের সাথে। সো এই যে বিভিন্ন টাইপসের হচ্ছে অ্যাড ফরম্যাট আমরা দেখছি, সো এই অ্যাড ফরম্যাটগুলোকে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখে আসি যে আসলে এই বিভিন্ন ব্র্যান্ড সাধারণত এই অ্যাডগুলোকে বা এই অ্যাড ফরম্যাটগুলো ব্যবহার করে আসলে কিভাবে তারা অ্যাডগুলোকে ক্রিয়েট করছে, বা তাদের যে কন্টেন্টে ক্রিয়েটিভ, সেই কন্টেন্টে ক্রিয়েটিভ আসলে কেমন, সেক্ষেত্রে একটু বেটার হবে। সো চলেন আমরা যাই। আমরা এই জিনিসটা দেখার জন্য চলে আসবো হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে, এবং অ্যাডস লাইব্রেরিতে এসে আমরা চলে আসবো অ্যাডস লাইব্রেরি, এবং এইখান থেকে আমরা অ্যাড ক্যাটাগরি হচ্ছে দিয়ে দিচ্ছি। আমরা আপাতত যেহেতু এটাকে খুব ডিটেল আকারে দেখতে চাচ্ছি, সুতরাং কান্ট্রি আমি আপাতত এখান থেকে অল দিয়ে দিচ্ছি। আমি পুরো ইন্টারন্যাশনালি দেখার চেষ্টা করছি, কিন্তু আপনারা যখন এখান থেকে রিসার্চ করার চেষ্টা করবেন, কিংবা আপনারা আপনাদের কাস্টমারের জন্য কিংবা আপনার ব্র্যান্ডের জন্য যখন আপনার কান্ট্রি ওয়াইজ বিজনেস হিসাবে দেখতে যাবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে যদি একটা অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি অল অ্যাডস, এবং এখান থেকে একটা ব্র্যান্ডের নাম হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিই, লাইক স্নিচ। সো আমরা যদি এই ব্র্যান্ডটাকে একটু দেখি, যে এই ব্র্যান্ডের এখন রানিং তাদের হচ্ছে রাইট নাও তাদের 220টার মতো হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন চলছে। সো আমরা যদি তাদের অ্যাডগুলোকে একটু দেখি বা অ্যাডের স্টাইলগুলো বা ফরম্যাটিংগুলো দেখি, যেমন তারা এখানে হচ্ছে ভিডিও ক্যাম্পেইন তৈরি করছে, এখানে ভিডিও অ্যাডগুলোকে তৈরি করছে, বা অ্যাডের ফরম্যাটিং দেখার চেষ্টা করছি মূলত আমরা। সো এখানে তাদের ম্যাক্সিমাম কন্টেন্ট হচ্ছে ভিডিও কন্টেন্টের মধ্যে। আমরা যদি আরেকবার আমাদের স্লাইডে একটু দেখার চেষ্টা করি, যে
বিভিন্ন টাইপসের হচ্ছে কন্টেন্ট তারা ক্রিয়েট করছে, যেমন এখানে শর্টস ভিডিওর কথা বলেছে, বা হচ্ছে এখানে আমি ক্যারোজাল অ্যাডের কথাও বলেছি, যেখানে সুইপেবল ফরম্যাটে আমরা অ্যাড রান করতে পারি, বা আমাদের প্রোডাক্ট ক্যাটালগের কথাও বলেছে। সো আমরা যদি একটা একটা করে একটু দেখার চেষ্টা করি যে এখানে আসলে আমরা পাই কিনা জিনিসগুলোকে। যেমন আমরা যদি একদম প্রথমে আসি যে ক্যারোজালি অ্যাডের কথা চিন্তা করি, সেক্ষেত্রে এখানে দেখেন একটা ক্যারোজাল অ্যাড এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের শপের ইমেজগুলোকে তারা এখানে গ্যালারিতে দিয়ে গ্যালারির মতো দেখাচ্ছে, যেখান থেকে আমরা চাইলে অ্যাডগুলোকে দেখে এখান থেকে শপ নাও বাটনে ক্লিক করে চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে আমরা পারচেস করতে পারি। আবার আমি যদি এখানে একটু দেখাই যে এখানে একটা ভিডিও একদম রিয়েল লাইফ আউটপুট নিয়ে আসার চেষ্টা করছে। আমি যদি একটু বোল্ড করি এটাকে, যে একদমই ছোট 24 সেকেন্ডের একটা ভিডিও, ইভেন এইখানে তারা যেটা করছে সেটা হচ্ছে রিয়েল মডেলের অ্যাকচুয়ালি ফিজিক্যালি সে যখন এই আউটফিটটা পরছে সেক্ষেত্রে জিনিসটা দেখতে কেমন লাগতেছে। তো কাস্টমার সাধারণত এঙ্গেজমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি ফলো করে, যে রিয়েল লাইফ বা ফিজিক্যালি এই প্রোডাক্টটা পরার পরে আসলে আউটফিটটা দেখতে কেমন হতে পারে। সো এই টাইপের কন্টেন্টগুলো অনেক বেশি এঙ্গেজমেন্ট তৈরি করতে পারে। অ্যাডের যে আসলে স্টাইল ফরম্যাট এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ক্যাটাগরির দিকে একটু মনোযোগ দিতে হবে। লাইক যদি আমরা সেখানে ইমেজ ব্যবহার করি ভিডিও ছাড়া, সেক্ষেত্রে অবশ্যই রিয়েল লাইফ সেটিং, যেটা একটু আগে আমি আপনাদের দেখালাম, যে রিয়েল লাইফ সেটিং যে অ্যাকচুয়ালি কাস্টমার ওয়্যার করার পরে প্রোডাক্টটা দেখতে কেমন বা লুক কেমন হচ্ছে এটা তারা চায়। শর্ট বা এঙ্গেজিং ভিডিও তারা চাচ্ছে, লাইক কোনো একজন মডেল এই প্রোডাক্টটা ট্রাই করছে, বিভিন্ন স্টাইল করে দেখাচ্ছে, বা বিহাইন্ড দ্য সিন কিছু থাকতে পারে, এই টাইপসের এঙ্গেজিং কন্টেন্টগুলো ভিডিওগুলো হচ্ছে অনেক বেশি ক্লথিং ব্র্যান্ডের জন্য হেল্প করে। এর পাশাপাশি ইউজার জেনারেটেড কন্টেন্ট, লাইক কোনো একজন রিয়েল কাস্টমার আপনার প্রোডাক্টটা পড়তে পারে, সো সেটার কোনো একটা ইমেজ বা সেটার কোনো একটা ভিডিও, কোনো রিভিউ, কোনো টেস্টিমোনিয়াল যদি থাকে, সেগুলোকে এঙ্গেজ করে যখন আপনি কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, সেটা অনেক বেশি এঙ্গেজ তৈরি করবে আপনার। টেক্সট ওভারলের ক্ষেত্রে বা যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো প্রোডাক্টের যদি কোনো খুবই সেন্সিটিভ কিছু ইস্যু থাকে, কিংবা কোনো বেনিফিট থাকে যেগুলো কোনো হাইলাইট করার মতো, সেগুলোকে অবশ্যই কন্টেন্টের মধ্যে, ক্রিয়েটিভের মধ্যে, বা টেক্সটের মধ্যে, হেডলাইনের মধ্যে, প্রাইমারি টেক্সটের মধ্যে যেখানে পারেন সেখানে অবশ্যই এটাগুলোকে হাইলাইটেড করে দিতে হবে। এছাড়া পাঞ্চি টাইপের কিছু টাইটেল, হেডলাইন আপনার প্রোডাক্টের বা ক্রিয়েটিভের মধ্যে আরও একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যোগ করতে পারে। যেমন লেখা আছে, যেমন অ্যাজ এ এক্সাম্পল আমি এখানে লিখেছি 10% অফ টুডে অনলি। সো এটা দেখে যে কেউ বুঝবে যে ওকে শুধুমাত্র আজকের জন্য হচ্ছে 10% অফ, বা এমন টাইপের কিছু ওয়ার্ড ইউজ করা যেটা সাধারণত কাস্টমার এঙ্গেজের ক্ষেত্রে পাঞ্চি টাইপের একটা ফিল নিয়ে আসে। সো এই ধরনের ডিজাইনগুলো বা ক্রিয়েটিভগুলো আমাদেরকে একটু চেক করে তারপরে হচ্ছে আমাদেরকে কন্টেন্ট তৈরি করা উচিত। যেমন আমি যদি এইটা একটা রিয়েল এক্সাম্পল আবার একটু দিতে যাই, যে রিয়েল লাইফ সেটিংস কিংবা হচ্ছে মডেল ট্রাই-অনস, রিয়েল কাস্টমার ওয়ারিং দ্য ক্লাউজ, সো এই টাইপের এক্সাম্পল যদি আমরা একটু আবার দেখি, যেমন আপনি যদি এই কন্টেন্ট একটু দেখেন, এখানে একজন কাস্টমার তার পুরো একটা রিভিউ দিচ্ছে, এবং কাস্টমার যখন এসব তাদের প্রোডাক্ট দেখছে, বা তারা যখন তাদের কাস্টমারদেরকে প্রোডাক্ট দেখানোর জন্য চেষ্টা করছে, বা ছোট ছোট তাদের ব্র্যান্ড নিয়ে তারা কথা বলার চেষ্টা করছে ইউজারদের, ইভেন তারা তাদের প্রোডাক্টের আসলে ব্যাক এন্ডে তারা কীভাবে জিনিসটাকে রেডি করে, তাদের কাজগুলো কী, সেগুলো কিন্তু তারা এখানে দেখিয়ে দিচ্ছে। সো এই যে রিয়েল লাইফ বা রিয়েল যে এক্সাম্পলগুলো, এগুলো সাধারণত কাস্টমারদেরকে অনেক বেশি এঙ্গেজ করে। সো কন্টেন্টের মধ্যে এই ইস্যুগুলো যখন আপনি নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ক্রিয়েটিভটা অনেক বেশি এঙ্গেজিং হতে পারে, এবং আপনার অডিয়েন্স আপনার ব্র্যান্ড সম্পর্কে অনেক বেশি ট্রাস্ট ফিল করবে, অ্যান্ড আপনার সাথে এঙ্গেজিংয়ের জন্য সে অনেক বেশি রিলায়েবল হয়ে যাবে। এটা গেল ইমেজ রিলেটেড বা ক্যারোজুয়াল আমি আপনাদের এখানে দেখাচ্ছি। আপনি যদি এখানে কন্টেন্টের দিকে একটু তাকান, এটা তো হচ্ছে ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটিভ। আমরা যদি টেক্সটের দিকে একটু দেখি, এই টেক্সটের মধ্যেও কিন্তু তারা বিভিন্ন ধরনের অফার রিলেটেড কথা, বা এই দেখেন এখানে একটা পাঞ্চি একটা টেক্সট দিয়ে সে একটা নর্মাল একটা ক্যাম্পেইন তৈরি করেছে। আমি যদি এটাকে একটু দেখার চেষ্টা করি, কমেন্ট ডাউন স্নিচ
ফর স্পেশাল ডিসকাউন্ট কোড। সো যখন সে একটা প্রাইমারি টেক্সট দিয়েই সে যখন একটা কন্টেন্টকে হচ্ছে ভিডিও দিয়ে আপলোড করে দিল, ক্যাম্পেইন তৈরি করছে, সো ডেফিনেটলি স্পেশাল ডিসকাউন্ট পাওয়ার জন্যে লোকজন তার এই কন্টেন্টের কমেন্ট বক্সে স্নিচ লিখে ডেফিনেটলি কমেন্ট করবে, যেটার থ্রোতে তার কন্টেন্টের মধ্যে কমেন্টস এবং এঙ্গেজমেন্ট অনেক বেশি বাড়বে। পাশাপাশি সে যখন কমেন্টস যারা করছে তাদেরকে যখন পেজের এন্ড থেকে তাদেরকে যখন হচ্ছে ডিসকাউন্ট কোডটা দিয়ে দিবে, ডেফিনেটলি তারা ওই ডিসকাউন্ট কোড ব্যবহার করে পেজকে নক দিবে, কিংবা কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এই কোড ব্যবহার করে তারা প্রোডাক্ট পারচেসের চেষ্টা করবে, কিংবা পারচেস না করলেও তারা এইটা দেখার চেষ্টা করবে যে আসলে এই কোড ব্যবহার করে কত পার্সেন্ট ডিসকাউন্ট তারা পাচ্ছে। বাট আলটিমেটলি এই একটা লাইনের কারণে কন্টেন্ট এবং ওয়েবসাইটের সাথে কাস্টমারদের এঙ্গেজমেন্ট অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো এই ধরনের স্ট্র্যাটেজিগুলো ডেফিনেটলি আমাদের কন্টেন্ট ক্লথিং ব্র্যান্ডের ক্ষেত্রে ইউজ করা উচিত। এরপর আসেন আমরা যদি অ্যাড কপি, হাই কনভার্টিং টাইপের অ্যাড কপির দিকে একটু তাকাই, যে কী টাইপের অ্যাড কনভার্ট আমরা বানাইতে পারি। যেমন এখানে অ্যাড কপির একটা এক্সাম্পল একটু আগে আমরা অ্যাড লাইব্রেরিতে দেখে আসছি। সো এখানেই সেম এক্সাম্পলটা দেওয়া আছে, যেমন এখানে একটা লাইন, নিউ ড্রপ অ্যালার্ট, our hottest collection just land, so limited stock, grab yours now, বা flash sale 20% 25% off। so এই যে এই টাইপের যে অ্যাকচুয়ালি হাই কনভার্টিং এর যে কপি রাইটিং বা অ্যাড কপিগুলো, এগুলো ডেফিনেটলি আপনার একটা বেটার সেলের জন্য অনেক বেশি হেল্প করে। এরপর আসেন যে এই জিনিসগুলো আসার পর ফাইনালি আমরা যখন একটা ক্যাম্পেইনকে লঞ্চ করতে যাব বা লঞ্চ করব, তখন এইটা একটা স্ট্র্যাটেজি যেটা আমি মেনটেন করি। একটা ক্যাম্পেইনের ক্ষেত্রে অডিয়েন্সগুলোকে পারফেক্টলি যেন আমি পিচ করতে পারি, এবং লাস্টে গিয়ে যেন আমি আমার এই অডিয়েন্সকে ধরে যেন পারফেক্ট একটা স্কেলিং করতে পারি, যে কোন অডিয়েন্স থ্রোতে আমার আসলে বেটার এঙ্গেজমেন্ট বা বেটার সেল জেনারেট হচ্ছে। আলটিমেটলি ওইটাকে রেখে বাকিগুলোকে হয়তো পরবর্তীতে আমি অফ করে দিব। সো এইটা একটা ওয়ে যে বা স্ট্র্যাটেজি যেটা ব্যবহার করে আপনি আপনার প্রপার অডিয়েন্স বা স্ট্রাকচার তৈরি করতে পারেন। সো প্রথমত আসেন যে আমরা সাপোজ ধরেন আমরা একটা ক্যাম্পেইন তৈরি করলাম যেটার গোল হচ্ছে কনভার্সন, তার মানে আমি সেল ক্যাম্পেইন তৈরি করব, বা সেল ক্যাম্পেইন তৈরি করার মাধ্যমে বা সেল অবজেক্টিভ নিব, সেল অবজেক্টিভের মাধ্যমে ধরে আমরা এখান থেকে কনভার্সন হচ্ছে সিলেক্ট করব। ওকে, ভালো কথা। ক্যাম্পেইনের এই কাজটা শেষ করার পর আমরা যখন অ্যাড সেটে গিয়ে কাজটা ধরবো, যেখানে কিনা আমাদেরকে বাজেটিং অথবা হচ্ছে আমাদের অডিয়েন্সের যে মূলত কাজ, সো এই অ্যাড সেটের মধ্যে গিয়ে আমরা 3 টাইপের অ্যাড সেট তৈরি করার চেষ্টা করব। সো 3 টাইপের অ্যাড সেটের মধ্যে একটা অ্যাড সেট হবে কোল্ড অডিয়েন্সের, যেটা গতানুগতিকভাবে আমরা জেনারেলি তৈরি করি, লাইক মানুষের ইন্টারেস্ট ধরে, ইউজারদের একটা লোকেশন, তাদের বয়স এবং তাদের যে বিহেভিয়ারগুলো থাকে বা ইন্টারেস্টগুলো থাকে, তাদের ডিটেল ধরে যেগুলো আমরা সাধারণত ধরি, এইটা ধরতে পারেন। সাথে আপনি চাইলে লুকেল লাইক অডিয়েন্সকে অ্যাড করতে পারেন, যদি নাও করেন কোনো প্রবলেম নেই, শুধুমাত্র এই একটাকে ধরেও হচ্ছে আমরা কোল্ড অডিয়েন্সকে হচ্ছে পিক করার চেষ্টা করতে পারি। এর পাশাপাশি আরেকটা টাইপের অ্যাডসেট আমাদের তৈরি করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স। এই ওয়ার্ম অডিয়েন্সের কাজ হবে আমার যে সমস্ত রিটার্গেটিং ভিজিটর বা কাস্টমার রয়েছে, আমার যদি ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে আমার ওয়েবসাইটে যে সমস্ত কাস্টমাররা এসেছিল, ওয়েবসাইটে এসে তারা আমার প্রোডাক্ট পারচেস করতেও পারে, নাও করতে পারে, সো জাস্ট ভিজিটর্স। ওকে, সো কে পারচেস করলো বা কে পারচেস করলো না এইটা আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আমরা এমন টাইপের অডিয়েন্স ধরবো যারা শুধুমাত্র ভিজিট করেছে আমার ওয়েবসাইটে, সো তাদেরকে আমি ধরতে পারি এবং রিটার্গেট করতে পারি। যদি আমার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমার পেজ থেকেও আমরা রিটার্গেট করতে পারি, বা আপনার কাছে যদি কাস্টমারদের এক্সিস্টিং কাস্টমারদের ইমেল, ফোন নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রেও আপনি এটাকে রিটার্গেটের জন্য কাস্টমার অডিয়েন্স বা ওয়ার্ম অডিয়েন্স হিসাবে ইউজ করতে পারেন। দেন 3 নম্বর অডিয়েন্স যেটা আমাদের হবে সেটা হচ্ছে হট অডিয়েন্স, যেটা হচ্ছে এটাও রিটার্গেট করব, বাট এটা হবে হচ্ছে যে সমস্ত কাস্টমাররা ওয়েবসাইটে এসে প্রোডাক্টটাকে হচ্ছে কার্টে অ্যাড করেছিল কিন্তু ফাইনালি পারচেস করে নাই। এখন অডিয়েন্সের ইন্টারেস্ট বা অডিয়েন্সের বিহেভিয়ারের উপরে অনেক কিছুই আসলে নির্ভর করে। যেমন আপনার কাছে যদি একটা ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটে জাস্ট কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে, যদি এমনটা হয়, তার মানে সে আপনার ওয়েবসাইট দেখতে বা বিজনেস সম্পর্কে দেখতে আসছিল, এমনটা হতেই পারে।
সো তার ইন্টারেস্ট যে একদমই আপনার প্রোডাক্ট উপরে খুব বেশি মাত্রায় ছিল, এইটা খুব গ্যারান্টি দিয়ে বলা যায় না। কিন্তু যখন আপনি দেখছেন যে কোনো একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করছে এবং ভিজিট করার পরে আপনার কোনো একটা প্রোডাক্টকে সে সিলেক্ট করছে এবং সে তার আপনার ওয়েবসাইটে সেটা কার্টে অ্যাড করছে, যেটাকে আমরা বলি যে চেক আউটের আগের স্টেপ আর কি। সো কার্টে অ্যাড করছে, তার মানে ডেফিনেটলি ওই ভিজিটর বা ট্রাফিক যিনি এসেছিলেন কাস্টমার, ওনার আপনার প্রোডাক্টের প্রতি খুব ভালো একটা ইন্টারেস্ট ছিল। সুতরাং যে সমস্ত কাস্টমাররা কার্ডগুলোকে করার পর আর ফাইনালি চেক আউট করে নাই, ওই সমস্ত অ্যাভেন্ডার্সগুলোকে আমরা চাইলে রিটার্গেট করতে পারি। সো আলটিমেটলি যখন এই 3 টাইপের আপনি একটা অ্যাড সেট তৈরি করছেন একটা ক্যাম্পেইনের মধ্যে, সো ফাইনালি আপনি একটা সময় শেষে গিয়ে দেখতেই পারেন যে কোন টাইপের অ্যাড সেট থেকে আপনাকে বেটার এঙ্গেজমেন্ট, বেটার সেল অথবা বেটার ট্রাফিক আপনার কন্টেন্টে বা প্রোডাক্টের মধ্যে আসছে। সো যেটা বেশি হচ্ছে এটাকে রেখে বাকিগুলোকে আপনি চাইলে শাটডাউন করতে পারেন অথবা প্যারালালি আপনি চালায়া যেতে পারেন আর কি। এরপরে যেটা আমাদের করার থাকে সেটা হচ্ছে যে রিটার্গেটিং এর আরেকটা ফুললি ফাংশন, যেখান থেকে আমাদের লস্ট সেলগুলোকে রিকভার করতে পারি বা রিকভার করার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। লস সেলগুলোকে রিকভার করার ক্ষেত্রে আমাদের আমরা যেগুলো মেনটেন করতে পারি সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট কার্টে অ্যাড করেছিল বা প্রোডাক্ট কোনো কাস্টমার ভিউ করেছিল কিন্তু সে পারচেস করে নাই, সো ওই সেম প্রোডাক্টটা তাকে আবার দেখানো। সো এইটা একটা ওয়ে হতে পারে আমাদের অ্যাডের থ্রোতে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। রিটার্গেটিংয়ের একটা উদ্দেশ্য এটা হতে পারে। রিটার্গেটিংয়ের আরেকটা উদ্দেশ্য হতে পারে যে কেউ একজন কার্টে প্রোডাক্ট অ্যাড করেছিল কিন্তু ফাইনালি পারচেস করে নাই, সো তাকে আমরা অ্যাড দেখাই একটু ডিফারেন্ট ওয়েতে যে ওকে ফাইন, সে যখন প্রোডাক্টটা দেখেছিল তখন হয়তো বা প্রোডাক্টটার দাম ছিল 999, তাকে সেখান থেকে আমরা নতুন একটা কপি এরকম তৈরি করতে পারি যে ওকে তোমার জন্য হচ্ছে 10% ডিসকাউন্ট আছে, সো তুমি যদি তোমার অর্ডারটাকে কমপ্লিট করো তাহলে তুমি 10% ডিসকাউন্ট পাবা। সো এই টাইপের এঙ্গেজিং অফারেও সে হয়তো বা সে তার ওই সেম প্রোডাক্টটাতে আবার সে ব্যাক করতে পারে এবং 999 টাকার প্রোডাক্টটা 10% ডিসকাউন্ট দিয়ে সে হয়তো বা পারচেস করার চেষ্টা করতে পারে। এছাড়া আপনি চাইলে আপনার পুরনো যে সমস্ত কাস্টমারগুলো রয়েছে তাদেরকে আপসেল ম্যাচিংয়ের অ্যাক্সেসরিজ দিয়েও হচ্ছে বা আপসেলিংয়ের মাধ্যমেও হচ্ছে আপনি আপনার লস সেলগুলোকে হচ্ছে রিকভার করতে পারেন। সবার শেষে যেটা রয়েছে অ্যান্ড ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্কেল অ্যান্ড অপটিমাইজ ফর ম্যাক্সিমাম আরওয়াই। সো যখন একটা প্রোডাক্ট ফাইনালি আমরা স্কেলিং করতে যাই সেক্ষেত্রে আমরা অনেকগুলো জিনিস দেখি, যেমন বাজেট ইনক্রিজের ক্ষেত্রে বা যখন দেখছি যে একটা অ্যাড সেটের আন্ডারে আমাদের অ্যাডের মোটামুটি খুব ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে সাধারণত বাজেটিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে আমরা সচরাচর একটা ভুল করি যে কাস্টমার সাপোজ বা আপনার ক্লায়েন্ট বা আপনি নিজে ওনার, সো আপনি চাচ্ছেন যে আপনার এখন বাজেট হচ্ছে $50। আমি যেটা করি সেটা হচ্ছে এই $50কে আমি একবারে দিয়ে দেই না, আমি এই বাজেটটাকেই আস্তে 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 ইনক্রিজ করার চেষ্টা করি এবং সেটা ডিপেন্ড করে হচ্ছে অ্যাডসেটের পারফরমেন্সের উপর। যেই অ্যাডসেটের পারফরমেন্সটা সব থেকে ভালো, ওই অ্যাডসেটটা কিছুদিন পর পর অ্যাডস এর যে খরচ, এই খরচ স্পেন্ডটাকে আমি 20 থেকে 30%-এর মতো হচ্ছে ইনক্রিজ করতে থাকি। এর পাশাপাশি লুকে লাইক অডিয়েন্সের যে এক্সপ্যান্ডেশন, এই এক্সপ্যান্ডের ক্ষেত্রে একটু কাজ করি, সেটা হচ্ছে কখনো হয়তো বা লুকে লাইক অডিয়েন্স প্রথমের দিকে 1% বা 2% হচ্ছে আমি সিলেক্ট করলাম। সো ডে বাই ডে যখন হচ্ছে আমার কাস্টমারের লিস্ট বেড়ে যাচ্ছে, এক্সিস্টিং কাস্টমার অনেক বেশি হচ্ছে, তখন এই লুকে লাইক অডিয়েন্সের যে রেশিও সেটাও আস্তে আস্তে করে আমি ইনক্রিজ করে দিচ্ছি। এটা আরেকটা ওয়ে ম্যাক্সিমাম আরওয়াই নিয়ে আসার ক্ষেত্রে। এছাড়াও সাধারণত যখন একদমই নতুন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেক্ষেত্রে প্রথমত নিউ ক্রিয়েটিভগুলোকে একটু টেস্ট করে নেওয়া উচিত। যদিও আসলে বাংলাদেশে এই ধরনের টেস্টিং পারপাস কোনো কাস্টমাররা খুব বেশি একটা করে না, খুব বড় কোম্পানি না হলে। ছোট কোম্পানির ক্ষেত্রে এটা চিন্তাই করা যায় না, কিন্তু এটা করা উচিত যে নতুন একটা ক্রিয়েটিভ ওপেন বা ক্রিয়েট করার পরে সেটা হতে পারে ইমেজ, হতে পারে ভিডিও, হোয়াটএভার। সো সব কিছু 5 থেকে 10 দিন বা 7 থেকে 10 দিনের জন্য একটা টেস্ট পারপাস একটা ক্যাম্পেইন বা কয়েকটা ক্যাম্পেইন একটা বাজেটের আন্ডারে ছোট 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 করে ক্রিয়েট করা উচিত, ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স টার্গেট করে। সেক্ষেত্রে যেটা হবে যে আপনি এখান থেকে ফাইনাল একটা অডিয়েন্স
বের করতে পারবেন যেটা আপনার প্রোডাক্টের সাথে খুব বেশি মানানসই, যেটা দিয়ে আপনি লং টাইম একটা ক্যাম্পেইন চালায় যেতে পারেন আপনি আপনার প্রোডাক্টের জন্য বা ক্লথিং ব্র্যান্ডের জন্য। পাশাপাশি সিজনাল যে সমস্ত যে ধরনের প্রমোশনগুলো আমরা আমরা করতে পারি সেই ক্ষেত্রে এই সিজনাল প্রমোশনগুলোকে ডেফিনেটলি নিয়ে আসা উচিত, যেমন ব্ল্যাক ফ্রাইডে, ক্রিসমাস, এখন সামার চলছে, সো সামারের যে সমস্ত সেলগুলা, সামার রিলেটেড যে সমস্ত কথাবার্তাগুলো বলা যায় ওই ধরনের কন্টেন্টগুলা ক্রিয়েট করে এই সিজনাল প্রমোশনগুলো ডেফিনেটলি আপনার ম্যাক্সিমাম আর অ্যাডের স্কেলিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। সো এই স্কেলিং এবং এই আরওআইকে ঠিকঠাক মতো পিচ করার জন্য বা ধরার জন্য একটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে যে আপনি অ্যাড রান করছেন, অ্যাডের পারফরমেন্স ১ ঘন্টা বা ২ ঘন্টা বা ৫ ঘন্টার মধ্যে খুব ভালো পান নাই বলে সেটাকে সাথে সাথে টার্ন অফ করে দিয়েছেন, বা যেটাকে আমরা বলছি যে কিল করে ফেলা। সো এইটা করা যাবে না। অ্যাটলিস্ট আপনার অ্যাড যেটা রান করেছে সেটাকে ৩ থেকে ৪ দিন বা ৫ দিন চলতে দেন, রান হোক। ফেসবুক অ্যাটলিস্ট তার অ্যালগোরিদম বুঝুক যে আপনার অ্যাডের আসলে টার্গেটেড অডিয়েন্স কারা, আপনার অ্যাডের কপি এবং কপি মিন্স আপনার কপিরাইটিং বা কন্টেন্ট সাধারণত কি টাইপসের এবং কোন ধরনের অডিয়েন্সের জন্য পারফেক্ট। সো এইটাকে অ্যানালাইসিস করার সুযোগ দেন। সো এটা না করে আমরা ম্যাক্সিমাম টাইম যেটা করি সেটা হচ্ছে হয় অফ করে দেই, অথবা অডিয়েন্স ২-৩ ঘন্টার মধ্যেই চেঞ্জ করে ফেলি, অথবা হচ্ছে বাজেট কমায় দেওয়ার চেষ্টা করি, বাজেট বাড়ায় দেওয়ার চেষ্টা করি। সো এইটা হুটহাট না করে একটা 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 কনসিস্টেন্সি মেনটেন করে দেন হচ্ছে আমরা এটাকে যেন করি। সেই ক্ষেত্রে অ্যাডের আরওআই এবং হচ্ছে আপনার স্কেলিং, অ্যাডের স্কেলিং যেটা কিনা আপনি লং টাইম রান করতে পারেন সেদিকে অনেক বেশি হেল্প হবে।